ওয়েলকাম স্টুডেন্ট, আমি প্রাণ স্যার। ক্লাস 11-এর নিউ যে সিলেবাস, নিউ সেমিস্টার, সেই অনুযায়ী প্রথম সেমিস্টারের ইউনিট 1-এর আজকের শেষ যে টপিকটা আছে শিক্ষার উপাদানের পরিবেশ। আমরা শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম আলোচনা করেছি, ক্লাসগুলো ভিডিও লিঙ্কে দেওয়া থাকবে, দেখে নেবে। আজকে আমরা পরিবেশ বা এনভায়রনমেন্ট, শিক্ষার উপাদান হিসেবে পরিবেশ কি, তার প্রভাব কি, তার শ্রেণীবিভাগ, তার বৈশিষ্ট্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এইবার আগের ক্লাসগুলো রয়েছে এবং পরের ক্লাসে আমি কিন্তু পরের দিন থেকে শর্ট এমসিকিউ, যেহেতু আমাদের প্রথম সেমিস্টারটা হবে, এমসিকিউ শুরু হয়ে যাবে। 2-1 দিনের মধ্যে আমি কিন্তু এমসিকিউ এর ক্লাস দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তার আগে অবশ্যই প্রাণ স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শিক্ষার উপাদান, আমরা শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম পড়েছি। চতুর্থ উপাদান হচ্ছে পরিবেশ। পরিবেশ কথাটা আমরা শুনে থাকি, পরিবেশটা ভালো নয়, পরিবেশ খারাপ, পরিবেশ মানিয়ে নিতে পারছি না, এই ধরনের কথা আমরা প্রায় শুনে থাকি। এবার যেটা, যে পরিবেশ কথাটার ইংরাজি প্রতিশব্দ এনভায়রনমেন্ট, এই পরিবেশের প্রকৃত অর্থ কী, এটা কোথা থেকে এসছে, শিক্ষার সাথে এর সম্পর্কটা কী। প্রথমে আমরা দেখবো যে পরিবেশের ইংরাজি প্রতিশব্দ এনভায়রনমেন্ট কথাটা আমরা বলি। এনভায়রনমেন্ট কথাটা এসছে একটি ফরাসি শব্দ। সাধারণত আমরা যে কটা ইংরাজি শব্দ দেখি তার বেশিরভাগই ল্যাতিন অথবা গ্রিক শব্দ থেকে এসছে, কিন্তু এনভায়রনমেন্ট কথাটা এসছে একটি ফরাসি শব্দ, এনভায়রনর থেকে। ঠিক আছে, ফরাসি শব্দ এনভায়রনর থেকে এসছে। এনভায়রনর থেকে তোমার যে এনভায়রনমেন্ট কথাটা এসছে, এটা একটি ফরাসি শব্দ। এটা কিন্তু খুব আসে এমসিকিউতে, কিন্তু আসবে এই প্রশ্নটা, যে এনভায়রনমেন্ট বা পরিবেশ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, মানে উৎপত্তি কোথা থেকে হয়েছে। ফরাসি শব্দ এনভায়রনমেন্ট। আবার আসতে পারে এনভায়রনর কথাটা কোন ভাষার শব্দ, এটা হচ্ছে ফরাসি শব্দ। ক্লিয়ার? এনভায়রনমেন্ট থেকে। এবারে এনভায়রনর থেকে এনভায়রনমেন্ট এসছে। এনভায়রনর কথার অর্থ কি? এনভায়রনর কথার অর্থ হচ্ছে ঘিরে থাকা। এটার অর্থ হচ্ছে ঘিরে থাকা। ফরাসি ভাষায় এনভায়রনর বলতে বোঝায় ঘিরে থাকা, অর্থাৎ আমাদের চারপাশে যে বস্তুগুলি আমাদেরকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ঘিরে থাকে, তাই হলো পরিবেশ। অর্থাৎ চারপাশে সবসময় আমাকে যারা ঘিরে থাকে, সেটা সজীব হতে পারে, সেটা নির্জীব হতে পারে, জীব হতে পারে, জড় হতে পারে, যে বস্তুই হোক, যারা আমাকে সবসময় ঘিরে থাকে, ফরাসি ভাষায় তাকে বলছে এনভায়রনর। এই এনভায়রনর থেকে এনভায়রনমেন্ট শব্দটা এসছে। অর্থাৎ পরিবেশ কথার যদি ব্যুৎপত্তিগত অর্থ দেখি, এটাও কিন্তু আসতে পারে। শুনে রাখো কথাটা ভালো করে, যে পরিবেশ কথার ব্যুৎপত্তিগত অর্থ কি। ব্যুৎপত্তি মানে উৎপত্তি যেখান থেকে হয়েছে, তাহলে ব্যুৎপত্তিগত অর্থ কি হবে? ঘিরে থাকা। পরিবেশ কথার, কারণ পরিবেশ কথার ইংরেজি প্রতিশব্দ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কথাটার উৎপত্তি বা ব্যুৎপত্তি কোথা থেকে? এনভায়রনর থেকে। তার অর্থ কি? ঘিরে থাকা। অর্থাৎ পরিবেশ কথার ব্যুৎপত্তিগত হচ্ছে ঘিরে থাকা। তাহলে এক কথায় পরিবেশ কি? বিভিন্ন পরিবেশবিদ, বিভিন্ন শিক্ষাবিদ, বিভিন্ন মনোবিদ পরিবেশ নিয়ে বিভিন্ন আলোচনা, বিভিন্ন সংজ্ঞা দিয়েছে, বইতে পেয়ে যাবে তোমরা। সংক্ষেপে বলতে গেলে, যে সমস্ত সজীব বা নির্জীব বস্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তিকে ঘিরে থাকে এবং যার সাথে ব্যক্তি সব সময় পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় আবদ্ধ হয়, তাকেই বলা হয় পরিবেশ। দেখো, এখানে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। সজীব এবং নির্জীব সারা জীবন ঘিরে থাকে। আবার একটা কথা অ্যাড করেছি, যে যার সাথে প্রাণী সারা জীবন ক্রিয়া প্রতিক্রিয়া আবদ্ধ হয়। অর্থাৎ আমাকে ঘিরে থাকবে সে পরিবেশ, কিন্তু তার সাথে আমার ক্রিয়া প্রতিক্রিয়া হতে হবে, নাহলে সে আমার পরিবেশ নয়। অর্থাৎ একজন অন্ধ ব্যক্তি, যে একেবারেই চোখে দেখে না, 1% না, 0% একদম, যার দৃষ্টিশক্তি, তার কাছে আলো কিন্তু পরিবেশের অংশ নয়। কারণ তার চোখে আলো পড়ুক না পড়ুক, তার কি কোনো প্রভাব পড়ছে? পড়ছে না। কিন্তু আমার চোখে ছট করে একটা জোরে আলো পড়লে তার কিন্তু একটা প্রভাব পড়ছে। যে একদম ডিফ, একদম কানে শোনে না, সাউন্ড তার পরিবেশের অংশ হতে পারে না। ক্লিয়ার? অন্ধ ব্যক্তির কাছে কালার কখনো পরিবেশ হতে পারে না, কারণ সে এই বস্তুগুলোর সাথে, উল্লেখিত ব্যক্তিগুলো কি কোনো প্রতিক্রিয়া করতে পারছে? পারছে না। অর্থাৎ শুধু আমাকে ঘিরে রাখলেই হবে না, কন্ডিশন কি? যার সাথে আমি ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারবো, সেই হচ্ছে আমার পরিবেশ। ক্লিয়ার? এই হলো পরিবেশ। তাহলে এক কথায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিষয়গুলি, সেটা সজীব এবং নির্জীব বিষয়গুলি আমার চারপাশে আমাকে ঘিরে থাকছে এবং যার সাথে ব্যক্তি সর্বদা ক্রিয়া প্রতিক্রিয়া আবদ্ধ হচ্ছে, তাই হচ্ছে পরিবেশ। তাহলে পরিবেশ কথাটা এসছে
এনভায়রনমেন্ট থেকে ফরাসি শব্দ যার অর্থ ঘিরে থাকা, তাহলে এক কথায় পরিবেশ কথার অর্থ ঘিরে থাকা, কিন্তু কারা ঘিরে রয়েছে? যে সজীব নির্জীব বস্তুগুলো আমাদেরকে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আবদ্ধ করছে, তাই হচ্ছে পরিবেশ। এবার আসছি পরিবেশের বৈশিষ্ট্য কি কি আছে। এটা মুছে দিচ্ছে। এবার পরিবেশের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে আমাদের চারপাশে যে আমরা পরিবেশ দেখি। প্রথমত হচ্ছে পরিবেশ হচ্ছে সবসময় কি, পরিবেশ এক নম্বর হচ্ছে গতিশীল হয়। গতিশীল মানে যার গতি রয়েছে, পরিবেশ কিন্তু থেমে থাকে না, এটা একটা গতিশীল ডাইনামিক একটা বিষয়। আমি জন্ম হয়েছে আমার যে পরিবেশ, আমার মৃত্যু পর্যন্ত আমি একই পরিবেশে থাকবো না, আমার পরিবেশ সময় সময় চেঞ্জ হবে। আবার শুধুমাত্র জায়গা চেঞ্জ হলে পরিবেশ চেঞ্জ হয় তা নয়। তুমি একবার ভাবো, তুমি যেখানটায় আছো, তোমার বাড়ি যেখানটায়, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, পৃথিবীর যেখানেই হোক না কেন, তোমার জন্মের সময় তোমার ওখানকার পরিবেশটা যা ছিল বা 5 বছর আগে যা পরিবেশ ছিল, এখন কি তাই আছে? নেই, সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। আবার তুমি তোমার জন্মে দেখে যাবে 20 বছর 30 বছর পরে পরিবেশ কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পরিবেশ সবসময় কেন গতিশীল, ডাইনামিক, এক জায়গায় থেমে থাকে না, সময়ের সাথে সাথে এর পরিবর্তন হয়। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে পরিবেশের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সক্রিয়তা। পরিবেশ হচ্ছে একটা সক্রিয় উপাদান, এটা নিষ্ক্রিয় নয়। আমি আগেই বললাম, যার সাথে মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া হয়। নিষ্ক্রিয় জিনিস কখনো পরিবেশে, সেটা জড় হোক জীব হোক, তা সে কিন্তু তবু সে সক্রিয়। প্রশ্ন আসতে পারে, স্যার জড়বস্তু কী করে সক্রিয়? হ্যাঁ, হতে পারে। যেমন আলো তো জড়বস্তু, কালার তো জড়বস্তু, সেটাও তো আমাকে উদ্দীপিত করছে। অর্থাৎ পরিবেশ সবসময় একটা সক্রিয় সত্তা হবে, অ্যাক্টিভ থাকবে আমার প্রতি, মানে আমি বলতে এখানে প্রত্যেকটা মানুষ ব্যক্তির প্রতি অ্যাক্টিভ হবে, তবেই সে পরিবেশের অংশ হবে। নলে যদি সে না হয়, নইলে সে কিন্তু তার অংশ হতে পারবে না। 3 নম্বর হচ্ছে ব্যাপক একটি উপাদান বা ব্যাপকতা। পরিবেশ কিন্তু একটা ব্যাপক, বিস্তৃত। শুধুমাত্র আমাকে ঘিরে আছে মানে আমার ঘরের 4টে দেওয়ালই আমার পরিবেশ নয়। বাইরের গাছপালা, চাঁদ সূর্য, নদী পাহাড়, মানুষজন, গরু ছাগল যা আছে সবই আমার পরিবেশের অংশ। ব্যাপক বিস্তৃতি। আমি যত ভেতরে ঢুকবো পরিবেশ তত ভাগ হবে। কিন্তু জীবের মধ্যে আবার ভাগ হবে স্তন্যপায়ী, তাই তো, মেরুদণ্ডী, অমেরুদণ্ডী। আবার যদি উদ্ভিদের মধ্যে যাই, এই তোমার যে যার কাণ্ড আছে, কাণ্ড নেই, গুল্ম, বৃক্ষ, তাই তো, এই বিভিন্ন ভাগে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে পরিবেশ। এটা ব্যাপক একটা, একদম ব্যাকটেরিয়া অনুপরমাণুর থেকে শুরু করে একদম সমুদ্র, আকাশ, চাঁদ তারা পর্যন্ত পরিবেশের বিস্তৃতি। অর্থাৎ একটা ব্যাপক ধারণা, কোনো সংকীর্ণ বিষয় কিন্তু পরিবেশ নয়। পরিবেশ হচ্ছে একটা ধারাবাহিক প্রসেস। কারণ পরিবেশ ধারাবাহিক বলতে এখানটা কিন্তু অনেকটা আমাদের সেই গতিশীলের মতোই অনেকটা হচ্ছে এটাও। তাই বলে এক নয়, ধারাবাহিক। কারণ পরিবেশ আমার সাথে কিন্তু যে ক্রিয়া প্রতিক্রিয়া করে, এর কোনো ছেদ হয় না। জন্ম থেকে 10 বছর অবধি আমার একটা পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া হলো, তারপর 10 বছর আজকে পূর্ণ হয়েছে, এই জন্য পরিবেশ আমার জন্য 2 দিন রেস্ট করে আমার 2 দিন পরের থেকে আমার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া শুরু করবে। এটা তো হয় না কন্টিনিউয়াস। 1 সেকেন্ডের জন্য পরিবেশ কিন্তু আমাকে ছাড়ে না, আমি পরিবেশকে ছাড়তে পারি না। আমরা তো ঘুমিয়েছি, একটা বিছানার উপর শুয়েছি, তার চারপাশে একটা অ্যাটমসফিয়ার আছে, এটাই আমার পরিবেশ। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকে, এটা কন্টিনিউয়াস একটা উপাদান। অন্যান্য উপাদানের চেঞ্জ হলেও পরিবেশ ছাড়া কিন্তু আমাদের অস্তিত্ব নেই, এটা ধারাবাহিক উপাদান, এই জন্য বলা হচ্ছে। ঠিক আছে। আরেকটা যেটা বলবো 5 নম্বরে, এটা অনেকবার অলরেডি বলেছি, সজীব ও নির্জীব উপাদানের সমন্বয়। আমি টোটালটা লিখছি না, সজীব ও নির্জীব। পরিবেশের একটা সহজ বিষয়। পরিবেশের মধ্যে কি থাকে? সজীব বস্তু থাকে, নির্জীব বস্তু থাকে। সজীব মানুষ, ছাগল, গরু যা আছে, বা অন্যান্য যে সমস্ত জলজ প্রাণী, উভচর প্রাণী যা আছে, সব এগুলো সজীব। আবার পরিবেশে নির্জীবও আছে তো, মাটি, কাঠ, পাথর, হাওয়া, জল, এগুলো নির্জীব। তাহলে পরিবেশের মধ্যে সজীব উপাদানও যেমন থাকছে, পরিবেশের মধ্যে কি থাকছে? নির্জীব উপাদানও থাকছে। 6 নম্বর হচ্ছে শক্তিদায়ক। পরিবেশ অবশ্যই একটি শক্তিদায়ক একটি উপাদান। পরিবেশ সর্বদাই একটা শক্তিদায়ক উপাদান। পরিবেশ আমাকে কি দেয়? সবসময় এনার্জি দেয়। কারণ যার সাথে আমি ক্রিয়া প্রতিক্রিয়া করছি সে আমাকে এনার্জি দেবে। আমরা সমস্ত শক্তির উৎস আমরা জানি যে জীবন বিজ্ঞানে পড়েছি সূর্য, তাই তো। শুধু তাই না, আমরা পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছি, খাদ্য গ্রহণ করছি, দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু আমার পরিবেশ থেকে। অর্থাৎ সমস্ত, শুধু দৈহিক শক্তি নেই, আমার মেন্টাল যে এনার্জি, সামাজিক পরিবেশ, মানুষের কাছ থেকে আমি কথা শিখছি, ভাষা শিখছি, চালচলন শিখছি, সমস্ত এনার্জি কিন্তু আমার পরিবেশ। অর্থাৎ পরিবেশ হচ্ছে একটি শক্তিদায়ক সত্তা। লাস্ট যেটা, এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার বলেছি, ক্রিয়া প্রতিক্রিয়া করে। পরিবেশ কি করে? ক্রিয়া প্রতিক্রিয়া। যেটা আমরা সংজ্ঞাতেই বলেছি, পরিবেশের সাথে ব্যক্তির কি হয়?
ক্রিয়া প্রতিক্রিয়া হয়। পরিবেশের সাথে আমি যেমন পরিবেশকে ক্রিয়া প্রতিক্রিয়া করবো, পরিবেশ আমার সাথে ক্রিয়া প্রতিক্রিয়া করবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় মিথস্ক্রিয়া। পরিবেশের সাথে প্রাণীর কি হয়? মিথস্ক্রিয়া হয়, ইন্টারাকশন। আমি পরিবেশকে কিছু দিই, পরিবেশ আমাকে কিছু দেয়, দুজনেই সমৃদ্ধ হই, কিন্তু আমরা বেশি সমৃদ্ধ হই পরিবেশের কাছ থেকে। অর্থাৎ সেটা প্রকৃতি হতে পারে, সেটা মানুষজন হতে পারে, সামাজিক পরিবেশও হতে পারে। পরিবেশের ভাগের পরে আমি আসছি, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে পরিবেশের বৈশিষ্ট্য গতিশীল, পরিবেশ হচ্ছে সক্রিয় একটি উপাদান, পরিবেশের ব্যাপক বিস্তৃতি, একটা ধারাবাহিক একটি উপাদান, সজীব এবং নির্জীব উভয় উপাদান থাকে, শক্তিদায়ক সত্তা, ক্রিয়া প্রতিক্রিয়া। এই গেল পরিবেশের বৈশিষ্ট্য। এবার আসছি সংক্ষেপে পরিবেশের শ্রেণী বিভাগ। পরিবেশের কতগুলো এর ভাগ রয়েছে। শ্রেণী বিভাগ, পরিবেশকে প্রধান দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার যে প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। পরিবেশের মূল ভাগ হচ্ছে দুটি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। পরিবেশ প্রথম যদি আমরা ভাগ করি, পরিবেশ দুই রকম। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক, আর একটা বললাম সামাজিক। এবার প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রকৃতি যে পরিবেশ তৈরি করেছে, অর্থাৎ পরিবেশে মানুষকে বাদ দিয়ে যে পরিবেশটা গড়ে উঠেছে, মানুষ ছাড়া প্রকৃতির আর যা কিছু তাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল। আর সামাজিক, সোশ্যাল, দুটো ভাগ। অর্থাৎ নেচার যেটা তৈরি করেছে, অর্থাৎ মানুষকে বাদ দিয়ে আমার চারপাশে যা কিছু আছে, সেটা ঘর বাড়ি, গাছপালা, আকাশ বাতাস, নদী নালা, যা কিছু দেখছো, অন্য অন্য প্রাণী, মাটি যা আছে, এগুলো সবই কি প্রাকৃতিক পরিবেশের অংশ। আর সামাজিক পরিবেশ কি? এই প্রকৃতির বাইরে সমাজ। সমাজ কাকে নিয়ে গড়ে ওঠে? মানুষকে নিয়ে। আমার চারপাশের মানুষজনকে নিয়ে যে পরিবেশ গড়ে উঠেছে, সেটা হচ্ছে সামাজিক পরিবেশ। অর্থাৎ প্রকৃতি যেটা গড়ে দিয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক, মানুষ নিজে যেটা করছে সেটা হচ্ছে মানুষকে নিয়ে যেটা, সেটা হচ্ছে তোমার যে সামাজিক পরিবেশ। এইবার এই প্রাকৃতিক পরিবেশের দেখো আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে জড় প্রকৃতি, আর একটা হচ্ছে সজীব প্রকৃতি। একটা হচ্ছে জড় প্রকৃতি, আর একটা সজীব প্রকৃতি। এই প্রাকৃতিক পরিবেশের আবার দুটো ভাগ, জড় আর সজীব। জড় আর সজীবের দুটো ভাগ কি কি? জড় মানে কি? যার মধ্যে প্রাণের অস্তিত্ব নেই, সে হচ্ছে জড়। আর সজীব মানে যার মধ্যে প্রাণের অস্তিত্ব আছে, সে হচ্ছে সজীব। যে প্রকৃতির পরিবেশের মধ্যে প্রাণের কোনো প্রাণ নেই, নির্জীব, ঠিক আছে, সেটা হচ্ছে জড়। এই জড়র আবার দুটো ভাগ করা যায়। কি কি? আরও অনেক ভাগ করা যায়, সেখানে যাচ্ছি না। জড়কে দুটো ভাগ করে আমরা ছেড়ে দেবো। একটা হচ্ছে স্বাভাবিক জড়, আর একটা হচ্ছে কৃত্রিম জড়। একটা হচ্ছে স্বাভাবিক, আর একটা হচ্ছে কৃত্রিম। স্বাভাবিক আর কৃত্রিম কি কি সেটা একটু বলবো। স্বাভাবিক মানে যেটা নিজে থেকেই তৈরি হয়েছে, প্রকৃতি নিজে যে জড়। জড় দুটো ভাগ করলাম, যার প্রাণ নেই সেটা জড়, তাকে আবার দুটো ভাগ করছি। স্বাভাবিক মানে যেটা আপনা আপনি গড়ে উঠেছে, যেমন ধর পাহাড়, মাটি, নদী, আকাশ, সমুদ্র, এটা কি মানুষ তৈরি করেনি? এটা স্বাভাবিকভাবেই হয়েছে। চাঁদ, সূর্য, এটা তো আপনা আপনি হয়েছে, কিন্তু জড়। এটা হচ্ছে স্বাভাবিক জড়। আর কৃত্রিম জড় কি? যেটা আর্টিফিশিয়াল, মানুষ তৈরি করেছে কিন্তু জড়। যেমন একটা বাড়ি, আমার ব্ল্যাকবোর্ড, আমার এই পেন, আমার এই পরনের জামা কাপড়, ফ্যান, লাইট, এগুলো কি জড়? কিন্তু এটা কি আপনা আপনি তৈরি হয়েছে? না, এটা মানুষ তৈরি করেছে। তাই এগুলো হচ্ছে কৃত্রিম জড়। তাহলে প্রাকৃতিক পরিবেশের দুটো ভাগ বললাম, জড় সজীব। জড়র দুটো ভাগ, স্বাভাবিক, কৃত্রিম। যেটা নিজে নিজে তৈরি হয়েছে সেটা স্বাভাবিক জড়, আর যেটা মানুষ তৈরি করেছে সেটা হচ্ছে কৃত্রিম জড়। আর সজীবের আবার দুটো ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্ভিদ, আর একটা প্রাণী। এইবার তুমি জীববিজ্ঞানের মতো উদ্ভিদ প্রাণীর অনেক ভাগ করে দেখাতে পারো, কিন্তু আমরা সেই ইয়েতে আর যাব না। প্রাণীজ পরিবেশ আর উদ্ভিজ পরিবেশ। উদ্ভিদ পরিবেশ কি কি? উদ্ভিদ মানে গাছপালা, এটা তোমাদের নিশ্চয় আমার বোঝানোর দরকার নেই। চারপাশে সজীব, উদ্ভিদ তো সজীব, যাদের প্রাণ আছে, উদ্ভিদের প্রাণ আছে। উদ্ভিদকে নিয়ে যে, গাছপালাকে নিয়ে যে পরিবেশ, সেটা হচ্ছে উদ্ভিজ পরিবেশ। প্রাণীজ পরিবেশ, মানুষ বা অন্যান্য যে প্রাণী রয়েছে, মাছ থেকে শুরু করে গরু, ছাগল, হাঁস, মুরগি, সমস্ত পশু পাখি নিয়ে, সেটা হচ্ছে প্রাণীজ পরিবেশ। তাহলে পরিবেশ প্রাকৃতিক, সামাজিক। প্রাকৃতিকের দুটো ভাগ করলাম, জড় সজীব। জড়ের দুটো ভাগ, স্বাভাবিক, কৃত্রিম। সজীবের দুটো ভাগ, উদ্ভিদ আর প্রাণী। সামাজিক পরিবেশের অতগুলো ভাগ নেই, সামাজিক পরিবেশের ডাইরেক্ট তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে সমাজ। আগে আমরা বলবো সামাজিক পরিবেশ কাকে বলে? সমাজ নিয়ে, অর্থাৎ মানুষকে নিয়ে যে পরিবেশ। এতক্ষণ যেখানে বললাম এখানে মানুষ নেই, এবার শুধু মানুষ আছে, মানুষকে নিয়ে যে পরিবেশ, সেইটাই হচ্ছে তোমার যে সামাজিক পরিবেশ। এর আবার তিনটে ভাগ। একটা হচ্ছে ব্যক্তিগত পরিবেশ, এর তিনটে ভাগ আছে। একটা হচ্ছে ব্যক্তিগত পরিবেশ, আর দুই নম্বর হচ্ছে সামাজিক গোষ্ঠী, ছোট ছোট যে সমস্ত
গোষ্ঠীগুলো থাকে, গ্রুপগুলো থাকে, সেইগুলোকে বলা হচ্ছে সামাজিক গোষ্ঠী। ব্যক্তিগত সামাজিক গোষ্ঠী, আরেকটা হচ্ছে বিভিন্ন সামাজিক সংস্থা বা বৃহত্তর সমাজ। এটাকে সামাজিক সংস্থাও বলতে পারো বা বৃহত্তর সমাজও বলতে পারো, দুটোই বলা যায়। সামাজিক বৃহত্তর সমাজ বা বৃহত্তর গোষ্ঠী, এই তিনটে ভাগ। ব্যক্তিগত পরিবেশ মানে একজন ব্যক্তির সাথে আর একজনের যে সম্পর্কটা হয়, অর্থাৎ আমার নিজের মধ্যেও বা ব্যক্তিগত, অর্থাৎ আমার নিজের মধ্যেও আমার একটা পরিবেশ গড়ে ওঠে, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত পরিবেশ। আমার নিজের সাথে আমি কিন্তু একটা লড়াই করছি, আমার নিজের মধ্যে আমার নিজের অস্তিত্বটা করছে। আমি একাই একটা অস্তিত্ব, আমি নিজেও তো একটা পরিবেশের অংশ। তাহলে আমাকে বাদ দিত সবাই যদি আমি করে বাদ হয়ে যায়, তাহলে সমাজ বলে কিছু থাকবে না। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তো সমাজের অংশ, অনেকগুলো ব্যক্তিকে তিনি একটা সমাজ। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির যে পরিবেশ সেটা হচ্ছে ব্যক্তিগত পরিবেশ। তার এই ব্যক্তিগত পরিবেশ দ্বারা কী রকম, আমি বলি না আমার ভালো লাগে, আমার খারাপ লাগে, আমার এটা পছন্দ, আমার অপছন্দ, এই যে আমিটা, এইটা হচ্ছে ব্যক্তিগত পরিবেশ। সামাজিক গোষ্ঠী, বিভিন্ন সামাজিক গোষ্ঠী রয়েছে ছোট ছোট। প্রথম হচ্ছে পরিবার, সমাজের ক্ষুদ্রতম গোষ্ঠী কি, এটা কিন্তু সংক্ষেপে আসতে পারে। পরিবার হচ্ছে সমাজের ক্ষুদ্রতম গোষ্ঠী। পরিবার, স্কুল, এইগুলো হচ্ছে সামাজিক গোষ্ঠী, এটাও একটা সামাজিক পরিবেশের একটা শ্রেণী। আর বৃহত্তর সমাজ কি, একটা গ্রাম, একটা পাড়া, একটা জেলা, মোহনবাগান ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, কেকেআর টিম, এটা বড়, এটা অনেক বিরাট এরিয়া নিয়ে গড়ে উঠেছি, কোনো সীমা পরিসীমা নেই, তাই তো? কেকেআরের সাপোর্টার একটা নিউজিল্যান্ড থেকেও কেউ করতে পারে, আফ্রিকা থেকেও কেউ করতে পারে, নদিয়া থেকেও কেউ করতে পারে। তাহলে বৃহত্তর সামাজিক গোষ্ঠী, এই হচ্ছে সামাজিক পরিবেশের তিনটে ভাগ। তাহলে মানুষজনকে নিয়ে যে পরিবেশ, একটা হচ্ছে ব্যক্তিগত পরিবেশ, সামাজিক গোষ্ঠী, বিদ্যালয় বা মহাবিদ্যালয়, পরিবার, এইগুলো, আর বৃহত্তর সমাজ, এইগুলো পরিবেশের শ্রেণীবিভাগ। প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। প্রাকৃতিকের দুটো ভাগ, জড় সজীব, জড়র দুটো ভাগ, স্বাভাবিক কৃত্রিম, সজীবের দুটো ভাগ, উদ্ভিদ প্রাণী। সামাজিক পরিবেশের তিনটে ভাগ, ব্যক্তিগত পরিবেশ, সামাজিক গোষ্ঠী, বৃহত্তর সমাজ। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তোমাদের যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবে, আমাকে মেসেজ করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।